কল্পনা করুন আপনি একা মাঝ সমুদ্রে একটি অন্ধকার কন্টেইনারে আবদ্ধ। চারপাশে শুধুই শূন্যতা, নেই খাবার, নেই পানীয় জল, আর নেই কোনো যোগাযোগের মাধ্যম। সমুদ্রের প্রতিটি ঢেউ যেন মৃত্যুর বার্তা নিয়ে আসে। আজ আমরা জানবো এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে এক অন্তঃসত্ত্বা মা কিভাবে লড়াই করে নিজের এবং অনাগত সন্তানের জন্য। এটি শুধু একটি গল্প নয়, বরং সাগরের মাঝখানে টিকে থাকার অদম্য ইচ্ছাশক্তি আর এক হৃদয় বিদারক চিত্র। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতেই একটি গাড়িতে থাকা রেডিওর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় ওই দেশের সরকার আত্মনির্ভরশীল ব্যক্তি ব্যতীত কাউকেই ওই দেশে রাখতে পারবে না। তাই তারা ওই দেশের বাচ্চা এবং গর্ভবতী নারীদের ধরে ধরে মেরে ফেলছে। তখনই আমরা দেখি একজন লোক গাড়ি থেকে নেমে কিছু মানুষকে লুকিয়ে কোনো এক জায়গায় নিয়ে যাচ্ছিল। সেখানে আমরা এক দম্পতি মিয়া এবং নিকোকে দেখতে পাই। মিয়া প্রেগনেন্ট ছিল, তাই নিকো মিয়াকে নিয়ে তাদের দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ আয়ারল্যান্ডে পালাচ্ছিল, যার জন্য তারা একজন দালালের সঙ্গে চুক্তি করেছিল। সেই দালালটি তাদেরকে সাহায্য করছিল দেশ ছেড়ে পালানোর জন্য। দালালটি তাদের তাড়াহুড়ো করে কন্টেনারগুলোর মধ্যে দিয়ে মিলিটারিদের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে একটি কন্টেনারের ভেতরে থাকা রাস্তায় নিয়ে যায়। তখন নিকো চুক্তি অনুযায়ী দালালকে কিছু টাকা দেয়, কিন্তু পরবর্তীতে সেই দালালের বস নিকোকে জানায় তারা যতটা ভেবেছিল রিস্ক তার থেকেও অনেকটা বেশি, তাই তাদেরকে এখন বেশি টাকা দিতে হবে। তখন নিকো বলে তাদের কাছে আর কোনো টাকা নেই। এটি শুনে দালালের বস বলে তাহলে তোমাদের হাতে থাকা ওয়েডিং রিংটি খুলে দাও। মিয়া তখন রিংটি খুলে দিতে না চাইলেও জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে তাদের রিংটি দিতে হয়। এরপর সেই দালালটি তাদেরকে একটি কন্টেনারে ওঠায়, যেখানে তাদের মতো অনেকেই ছিল যারা নিজেদের যান বাঁচানোর জন্য সেই দালালদের টাকা খাইয়ে দেশ থেকে পালাচ্ছিল। কন্টেনারে থাকা একটি মেয়ে তখন মোবাইলে নিউজ দেখছিল। তখনই আমরা জানতে পারি ওই দেশের খাবার দাবারের এতটাই সংকট হয়ে পড়েছে যে দেশের সরকার বাচ্চা এবং গর্ভবতী মায়েদের দেশে থাকার আর অনুমতি দিচ্ছে না, যার ফলে তারা তাদের মিলিটারিদের মাধ্যমে বাচ্চা এবং গর্ভবতী মায়েদেরকে ধরে ধরে মেরে ফেলছে, যাতে করে দেশের জনসংখ্যা আর বৃদ্ধি না পায়। এরপর মিয়া তার পকেটে একটি চকলেট খুঁজে পায়। নিকোকে জিজ্ঞেস করলে নিকো বলে এটি এখন খাবে না, আমরা যখন আয়ারল্যান্ডে গিয়ে পৌঁছাবো তখন আমরা এটা খেয়ে সেলিব্রেট করব। তখন তারা সেখানে একটি মেয়েকে দেখে। মেয়েটিকে দেখে নিকো বলে তোমার কি মনে হয় ও কি প্রেগনেন্ট? নিকো বলে যদিও প্রেগনেন্ট হতো তাহলেও একা থাকতো না। এরপর নিকো তার অনাগত সন্তানের নাম রাখে নোয়া। তখন মিয়া তাকে জানায় নোয়া বেশ কিছুদিন থেকে পেটের ভিতরে নড়াচড়া করছে না। এই কথা শুনে নিকো তেমন কিছুই বলে না, সে মিয়াকে সান্ত্বনা দিতে থাকে। তখন তাদের সামনে থাকা একটি বাচ্চা মেয়ে কান্না করে দেয়। তখন মিয়া এবং নিকোর কথা শুনে আমরা বুঝতে পারি তাদের আরেকটি মেয়ে ছিল যাকে মিলিটারিরা ধরে নিয়ে গেছে, কিন্তু সে বেঁচে আছে কিনা সেটা তারা জানে না। তখন নিকো বলে তারা যেহেতু তাকে ধরে নিয়ে গেছে তাই এতদিনে সে হয়তোবা বেঁচে নেই। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল ঠিক তখনই কন্টেইনারটি ব্রেক করে। নিকো যখন বাহিরে দেখার জন্য দরজার কাছে যায় তখনই সেই দালালগুলো দরজাটি খুলে সেখানে তাদের মতোই আরো অনেক মানুষকে সেই কন্টেনারে উঠিয়ে দেয়। নিকো কন্টেনারের দরজার কাছে থাকায় মিয়ার থেকে অনেকটা দূরেই চলে আসে। হুড়োহুড়ি করে কন্টেনারে অনেক মানুষ ওঠার কারণে কন্টেনার বেশি লোড হয়ে যায়। তখন সেই দালালগুলো আরেকটি কন্টেনার নিয়ে এসে সেই কন্টেনার থেকে কিছু লোককে অন্য কন্টেনারে উঠতে বলে। নিকো যেহেতু দরজার কাছে ছিল তাই তাকেও দালালরা ওই কন্টেনারে উঠতে বলে। তখন নিকো তাদেরকে বলে আমি আগে থেকেই আমার স্ত্রীর সাথে এই কন্টেনারেই ছিলাম, কিন্তু দালালরা তখন তার কথা না শুনে তাকে মেরে অন্য কন্টেনারে উঠিয়ে দেয়। এটি দেখে মিয়া খুবই ঘাবড়ে যায়। তখন সে তার কন্টেনারে থাকা একটি ছিদ্রের মাধ্যমে বাহিরে দেখে নিকো অন্য একটি কন্টেনারে উঠছে যার গায়ে 107 লেখা ছিল। এরপর সে ফোন বের করে নিকোকে কল করে। তখন নিকো তাকে জানায় আমার ট্রাক তোমার ট্রাকের একদম পিছনে, তুমি চিন্তা করো না আর ওখানে কাউকে বিশ্বাস করো না, নিজের খেয়াল রেখো। সে তাকে আরো বলে এই সপ্তাহে শুধু একটি মাত্র শিপ সমুদ্র পার করবে, তাই শিপে গিয়ে অবশ্যই তারা একসাথে হতে পারবে। ততক্ষণ পর্যন্ত তাদের এভাবেই যেতে হবে। নিকোর কথা শুনে মিয়া একটু শান্ত হয়। এরপর সে কন্টেনারের সেই ছিদ্রটি দিয়ে দেখে
বাহিরে মানুষজন খাবারের জন্য একে অপরকে মেরে ফেলছে। মিলিটারিরা বাচ্চা এবং গর্ভবতী মহিলাদের ধরে ধরে বন্দি করছে মেরে ফেলার জন্য। এই দৃশ্য দেখে মিয়া কান্না করতে থাকে। এরপর ট্রাকটি চলতে চলতে এক জায়গায় থেমে যায়, আর তখন ট্রাকের ভেতরে থাকা দালালের একজন প্রতিনিধি তাদেরকে বলে, আমাদের এখন পিছনে যেতে হবে। মিয়া ট্রাকের সেই ছিদ্রটি দিয়ে বাহিরে দেখে মিলিটারিরা ট্রাকের কাগজপত্র চেক করার জন্য ট্রাকটি থামিয়েছে। এরপরে মিলিটারির কমান্ডার ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞেস করে ট্রাকের ভিতরে কি রয়েছে। সে কাগজপত্র ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিলেও মুখে ঠিক মতো বলতে পারছিল না ট্রাকের ভিতরে কি রয়েছে। তাই কমান্ডারের একটু সন্দেহ হয় এবং সে ট্রাকের দরজা খুলে চেক করে। দরজাটি খুললে তারা সেখানে কিছু বাক্স দেখতে পায়। ঠিক তখনই আমরা দেখি সে বাক্সের পেছনে অপর একটি লেয়ার রয়েছে, আর সেটির পেছনে তারা সবাই লুকিয়েছিল। এরপর সেই কমান্ডার তার একজন লোককে ভেতরে ডেকে সে বাহিরে গিয়ে দাঁড়ায় আর তাকে শুট করতে বলে। সে যখন শুট করে তখন কমান্ডার দেখে সেখানে আরো একটি লেয়ার রয়েছে, আর তখনই সে বুঝতে পারে এই ট্রাকে মানুষ পাচার করা হচ্ছে। তখন কমান্ডার ট্রাকের ভিতরে গিয়ে বলতে থাকে, তোমরা বেরিয়ে আসো, আমি তোমাদের কিছুই করব না, ছেড়ে দেব। তোমরা যদি বেরিয়ে না আসো তাহলে আমি তোমাদেরকে শুট করতে বাধ্য হব। কমান্ডার যখন এইসব কথা বলছিল তখন মিয়া সেই লেয়ারের ভিতরে দুটি বাক্স দেখে। তখন সে সেখানে থাকা আরেকজনের সাহায্যে বাক্সগুলোর উপরে উঠে যায়। এর মাঝেই তারা মিলিটারিদের কাছে স্যারেন্ডার করে। এরপর মিয়া যখন আরেকজনকে বাক্সের উপরে উঠাতেই যাবে ঠিক তখনই মিলিটারিরা তাদের সবাইকে সেখানে গুলি করে মেরে ফেলে। এটি দেখে মিয়া খুবই ভয় পেয়ে যায়। এরপর মিলিটারিরা সেই কন্টেনারটি পরিষ্কার করে সেটিকে পুনরায় বন্ধ করে দেয়। তখন মিয়া ফোন বের করে নিকোকে ভয়েস মেসেজে বলতে থাকে, তুমি লুকিয়ে পড়ো, তারা সবাইকে মেরে ফেলছে। এই কথা বলেই সে কান্না করতে থাকে। এরপর বেশ কিছুক্ষণ পার হয়ে যায় এবং আমরা দেখতে পাই মিয়া যে কন্টেনারে ছিল সেটি ক্রেনের মাধ্যমে শিপে ওঠানো হচ্ছে। তখন সে নিকোকে ভয়েস মেসেজ দিয়ে বলে, আমি সমুদ্রের পাড়ে চলে এসেছি, তুমি কোথায়? এটি বলে সে দেখে তাকে যেই শিপে ওঠানো হয়েছে সেটি আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। তখন মিয়া সেখানে থাকা জিনিসপত্রগুলো দেখতে থাকে। সে সেখানে থাকা একটি ব্যাগ থেকে একটি ড্রিল মেশিন, একটি পানির বোতল, একটি সেলফোন এবং একটি লাইটার সহ বেশ কিছু জিনিসপত্র খুঁজে পায়। এরপর সে সেই সোয়েটারটি জ্বালিয়ে নিকোর সোয়েটার গায়ে জড়িয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এখন থেকে শুরু হয় মিয়ার সেই কন্টেনারের ভিতরে বেঁচে থাকার লড়াই। শিপটি রওনা হওয়ার কিছুক্ষণ পরেই সমুদ্রে প্রচন্ড ঝড় ওঠে, যার ফলে সেই শিপটিতে বেঁধে রাখা কন্টেনারগুলো দুলতে থাকে। আর সেই কন্টেনারের ভিতরে থাকা মিয়া কন্টেনারের এক পাশ থেকে আরেক পাশে বাড়ি খেতে থাকে। সে বাঁচার জন্য অনেক চিৎকার করে, কিন্তু তার চিৎকার সেখানে থাকা কেউই শুনতে পায় না। এক পর্যায়ে সেই কন্টেনারগুলো দুলতে দুলতে মিয়ার কন্টেনার সহ বেশ কিছু কন্টেনার সমুদ্রের মাঝে পড়ে যায়, আর তখনই মিয়া অজ্ঞান হয়ে যায়। মিয়ার জ্ঞান ফিরলে সে দেখে সে সেই কন্টেনারের ভেতরে পানিবদ্ধ অবস্থায় রয়েছে এবং চারপাশে সমুদ্রের ঢেউ এবং বাতাসের আওয়াজ শুনে বাহিরের দিকে তাকালেই দেখে চারপাশে শুধু পানি আর পানি, আর এই পানির মাঝেই বেশ কিছু কন্টেনার ভাসছিল। এটি দেখে সে বুঝতে পারে সে সমুদ্রের মাঝখানে আটকা পড়ে গেছে। তখন মিয়া দৌড়ে তার ফোনটি চেক করলে দেখে সেটি ভেঙে গেছে এবং ঠিকভাবে কাজ করছে না। এরপর সে সেই ব্যাগে থাকা সেলফোনটি বের করে কল করার জন্য, কিন্তু সেখানেও পিন সেট করা ছিল। সে বেশ কয়েকবার পিনটি খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে ফোনের পিন খুলতে পারছিল না। এরপর মিয়া সেই কন্টেনারের ভেতরে থাকা বাক্সগুলো খুলতে থাকে। প্রথম বাক্সটি খুলে সে সেখানে অনেকগুলো খালি বক্স দেখতে পায় এবং দ্বিতীয় বাক্সটিতে সে বেশ কিছু হুডি দেখে। সেখান থেকে একটি হুডি নিয়ে সে গায়ে দেয়। এরপর এক এক করে সবগুলো বাক্স মিয়া খুলতে থাকে। সেখানে সে এলইডি টিভি, ইয়ারফোন এবং কিছু বিয়ারের বোতল খুঁজে পায়, যেগুলো কোনো কাজেরই নয়। সবগুলো বাক্স খোলার পর কন্টেনারের উপরে আরেকটি বাক্স ঝুলে থাকতে দেখতে পায় মিয়া। তখন সে সেটিকে নিচে নামানোর চেষ্টা করলেও কোনোভাবে সেটিকে নিচে নামাতে পারছিল না। অপরদিকে মিয়া দেখে কন্টেনারে থাকা ছিদ্রগুলো দিয়ে ক্রমাগতভাবে ভিতরে পানি প্রবেশ করছিল, তাই সে স্কচ টেপের মাধ্যমে সেই ছিদ্রগুলো বন্ধ করতে থাকে। ঠিক তখনই সে বাহিরে মানুষজনের চিৎকার শুনতে পায়। কন্টেনারের ছিদ্র দিয়ে তাকালে মিয়া দেখে নিকো যে কন্টেনারের মাঝে ছিল, যার গায়ে 107 লেখা, সেই কন্টেনারটি ডুবে যাচ্ছে, আর সেখান থেকে মানুষজন বাঁচার জন্য চিৎকার করছে। এটি দেখে মিয়া নিকোর নাম ধরে ডাকতে থাকে, আর দেখতে দেখতেই কন্টেনারটি ডুবে যায়।
অতিরিক্ত চিৎকার করার ফলে মিয়ার পেটে খুব পেইন হতে শুরু করে। নিকোর কন্টেনারটি ডুবে যেতে দেখে মিয়া বাঁচার আশা একদমই ছেড়ে দেয় আর সে নিজের হাতের রক কেটে নিজেকে মারার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সে লক্ষ্য করে তার পেটে থাকা সন্তানটি ভিতর থেকে লাথি মারছে। তখনই মিয়া বুঝতে পারে তার অনাগত সন্তান জীবিত রয়েছে। এটি দেখে মিয়া বাঁচার নতুন একটি আশা খুঁজে পায়। তাই সে নিজের কোনো ক্ষতি না করে সেখানেই ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘরে সে দেখে কন্টেনারের ভেতরে ঝুলে থাকা সেই বাক্সটি খুলে তার উপরে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই সে সরে যায় আর বাক্সটি খুলে সেখান থেকে কিছু খেলনা হাঁস বের হয়ে আসে। তখন পুরো কন্টেনারটি পানির নিচে ডুবে যেতে থাকে। এটি দেখে মিয়া চিৎকার করলেই আমরা দেখি এই পুরোটাই মিয়ার স্বপ্ন ছিল। ঘুম ভেঙে যাওয়ার পর মিয়া লক্ষ্য করে কন্টেনারের ভেতরে ক্রমাগত পানি প্রবেশ করছে। তখন সে সেখানে থাকা ঝুলে থাকা বাক্সটি খুব কষ্ট করে খুলে ফেলে, কিন্তু সেখানেও সে অনেকগুলো খালি বক্স দেখতে পায়। কিন্তু তখন মিয়া লক্ষ্য করে সেই বক্সগুলোর ঢাকনার মধ্যে এক প্রকার রাবার রয়েছে। তখন সে সেই রাবারগুলো বের করে কন্টেনারের ফুটোগুলো বন্ধ করে দেয় এবং পরবর্তীতে সেখানে থাকা এলইডি টিভির বাক্সর মধ্য থেকে সে কিছু পাইপ খুঁজে পায়। তখন সে পাইপগুলো বের করে তার মধ্য দিয়ে কন্টেনারের ভেতরে থাকা পানিগুলো বাইরে বের করতে থাকে। এরপর স্কচ টেপ দিয়ে কন্টেনারের ভেতরে একটি লিমিট মার্ক করে রাখে। আস্তে আস্তে সে কন্টেনারটিকে ছোট একটি ঘরের মতো করে সাজাতে থাকে আর সেখানে থাকা জিনিসপত্রগুলো দেখতে থাকে। সে যখন জিনিসপত্রগুলো দেখছিল ঠিক তখনই নিকো তাকে কল করে আর বলে সেই লোকগুলো আমাকে শহরের বাহিরে রেখে গেছে, আমার তোমার কাছে পৌঁছাতে কিছু সময় লাগবে। তখন মিয়া তাকে জানায় সে সেই শিপের মধ্যে নেই। সমুদ্রে ঝড় ওঠার কারণে তার কন্টেনারটি সমুদ্রের মাঝে কোথাও পড়ে গিয়েছে আর সে কন্টেনারের ভেতরে সমুদ্রের মাঝে আটকা পড়ে আছে। এটি শুনে নিকো বলে আমি যে করেই হোক তোমার কাছে আসছি, তুমি একটু ধৈর্য ধরে থাকো, আমি জানি তুমি অনেক সাহসী। এই বলেই নিকো কল কেটে দেয়। কথা বলা শেষ করার পরপরই মিয়ার প্রসব ব্যথা উঠতে থাকে। কিন্তু এই অতল সমুদ্রের মাঝে সে কিভাবে তার বাচ্চাকে জন্ম দিবে, এই ভেবেই মিয়া তখন কোনোভাবে নিজেকে সংযত করে সেই ব্যথা আটকানোর চেষ্টা করে। কিন্তু সে বেশিক্ষণ সেই ব্যথা আটকে রাখতে পারে না। সমুদ্রে আবারও প্রচন্ড ঝড় ওঠে আর সেই ঝড় বৃষ্টির মাঝেই মিয়া তার বাচ্চার জন্ম দেয়। অপরদিকে প্রচন্ড ব্যথায় মিয়ার হাত থেকে সেলফোনটি পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। মিয়া দেখে তার সন্তান জন্ম নেওয়ার পর কান্না করছে না, অর্থাৎ তার দম আটকে আছে। এটি দেখে সে খুব ভয় পেয়ে যায় আর তার বাচ্চা নানানভাবে দম ফেরানোর চেষ্টা করে। অনেক চেষ্টা করার পর মিয়ার বাচ্চা কান্না করে ওঠে আর তার দম ফিরে আসে। বাচ্চাকে জন্ম দেওয়ার পর মিয়া খুব ক্লান্ত হয়ে পড়ে, তাই সে তার সন্তানকে বুকে নিয়েই সেখানে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে মিয়া দেখে নোয়া খুব কান্না করছে, তাই সে নোয়াকে সেই হুডিগুলো ছিঁড়ে কাপড় বানিয়ে পরিয়ে দেয় এবং দুধ খাওয়াতে ধরে। কিন্তু নোয়া কিছুতেই দুধ খাচ্ছিল না, বরং একাধারে কান্না করেই যাচ্ছিল। এরপর মিয়া নোয়ার কান্না সহ্য করতে না পেরে সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। তখন সে সেখানে থাকা ড্রিল মেশিনটির সাহায্যে কন্টেনারের উপরের চারপাশে ফুটো করতে থাকে, যাতে করে সে এখান থেকে বের হয়ে কারো সাহায্য চাইতে পারে। এরপর বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যায়। সমুদ্রের আবহাওয়া পরিবর্তন হয়ে রোদ ওঠে। তখন মিয়া লক্ষ্য করে তার দুধ আসতে শুরু করেছে আর তখনই সে নোয়াকে পুনরায় দুধ খাওয়ানোর চেষ্টা করে। এবার নোয়া ভালোভাবেই দুধ খাচ্ছিল। ঠিক তখনই মিয়া বুঝতে পারে অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে তার দুধ আসতে একটু দেরি হয়েছে। দুধ খেয়ে নোয়া সেখানেই ঘুমিয়ে পড়ে আর মিয়া সেখানে থাকা ব্রেডের কিছু অংশ আর অল্প কিছু প্রোটিন বাঁচিয়ে বাঁচিয়ে খায়। খাওয়া শেষ করে মিয়া পুনরায় কন্টেনারে ফুটো করতে শুরু করে। ফুটো করতে করতে এক পর্যায়ে সেই ড্রিল মেশিনটি বন্ধ হয়ে যায় আর মিয়াও অনেক ক্লান্ত হয়ে পড়ে। এরপর সে তার ভাঙা ফোনটিতে পুনরায় সিম ভরিয়ে নিকোকে কল করার চেষ্টা করে, কিন্তু ফোনটি যেহেতু ভেঙে গেছে তাই সেটি কোনোভাবেই কাজ করছিল না। তখন মিয়া রেগে গিয়ে তার হাতের সামনে থাকা সবকিছু ছুঁড়ে ফেলে দিতে শুরু করে। তখনই সেখানে থাকা একটি বক্সের ভেতর থেকে সেই চাকুটি বেরিয়ে আসে। মিয়া তখন সেই চাকুটি দ্বারা কন্টেনারের বাকি অংশটুকু কাটতে থাকে। কাটতে কাটতে এক পর্যায়ে সেই চাকুটিও নষ্ট হয়ে যায় আর মিয়াও খুব দুর্বল হয়ে পড়ে। অপরদিকে তার খাবার শেষ হয়ে যাচ্ছিল এবং পান করার মতো পানীয় ছিল না। ক্লান্ত শরীর নিয়ে মিয়া সেখানেই বসে পড়ে। তখন সে কল্পনায় দেখে তার বড় মেয়ে এবং তার স্বামী তার পাশে এসে তাকে সান্ত্বনা দিচ্ছে। মিয়ার জ্ঞান ফিরলে দেখে সেই কন্টেনারটি যতগুলো ফুটো করেছে সেই ফুটোগুলোর মধ্যে দিয়ে বৃষ্টির পানি ভিতরে আসছে। তখন মিয়া সেখানে থাকা খালি বক্সে বৃষ্টির পানি জড়ো করতে থাকে। এরপর মিয়া বড় বাক্সের মধ্যে লাগানো দড়ি দিয়ে কন্টেনারের বাকি অংশটুকু খুলে ফেলে। বহুদিন পর মিয়া সূর্যের আলো এবং বাহিরের দৃশ্য দেখতে পেল। এটি দেখে তার খুবই ভালো লাগে। তখন সে তার মেয়েকে বাহিরে নিয়ে আসে আর বলে
এই হচ্ছে বাহিরের দুনিয়া। নোয়াকে কন্টেনারের উপরে এনে মিয়া তার ডাইপারটি খুলে পানিতে ফেলে দেয়। তখন সে লক্ষ্য করে কাপড়ের গন্ধে সেখানে অনেক মাছ জড়ো হচ্ছে। তখন সে হাত বাড়িয়ে মাছগুলো ধরতে যায়, কিন্তু কন্টেনারের উপরে থাকার কারণে সে হাত দিয়ে মাছগুলোকে ধরতে পারছিল না। তাই মিয়া এলইডি টিভির একটা স্ট্যান্ড দিয়ে কোনো রকমে কায়দা করে মাছগুলোকে ধরার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে ধরতে পারছিল না। ক্লান্ত হয়ে মিয়া সেখানেই শুয়ে পড়ে। আর তখনই তার নজর পড়ে আকাশে উড়ে যাওয়া প্লেনের উপর। তখন সে দৌড়ে নিচে যায় এবং সেখান থেকে একটি কাচের টুকরো নিয়ে তাড়াহুড়ো করে উপরে আসার সময় কন্টেনারের গায়ে লেগে তার পা গুরুতরভাবে কেটে যায়। তবুও মিয়া কোনোভাবে উপরে উঠে গ্লাসটি প্লেনের দিকে ধরে। মিয়া তাদেরকে তার সেখানে থাকা উপস্থিতি জানাতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে সে প্লেনটি সেখান থেকে চলে যায়। এরপর মিয়া নিচে গিয়ে তার কাটা ঘাটি বেঁধে সেখানে অ্যালকোহল ঢেলে দেয়, যাতে করে সবগুলো জীবাণু মরে যায়। এরপর শেষে এলইডি টিভির তামার তার বের করে দাঁতে দাঁত কামড়িয়ে কাটা ঘাটি সেলাই করতে থাকে। সেলাই করা শেষ করে মিয়া সেখানেই নিস্তেজ হয়ে পড়ে। আর তখনই তার নজর পড়ে সেখানে থাকা ইয়ারফোনগুলোর উপরে, এবং পরবর্তীতে সে সেই ইয়ারফোনগুলোর তার দিয়ে জালের মতো বুনতে থাকে। জালটি বোনা শেষ হয়ে গেলে সে সেই জাল ধারা মাছ ধরার চেষ্টা করে এবং তার এই বুদ্ধি কাজেও লাগে। মিয়া সেই জালটির সাহায্যে একটি মাছ ধরে এবং পরবর্তীতে সেখানে কোনো রান্না করার ব্যবস্থা না থাকায় সে মাছটিকে কাঁচাই খেয়ে ফেলে। এভাবেই বেশ কিছু মাছ ধরে জড়ো করে রাখে আগামী দিনে খাওয়ার জন্য। মিয়ার তার সন্তান নোয়াকে নিয়ে এভাবেই দিন কাটতে থাকে। আর সাদা কাগজের মধ্যে সাহায্য চেয়ে ছোট্ট বক্সগুলোর ভিতরে কাগজ ভরে সমুদ্র ফেলতে থাকে এবং দিন গুনতে থাকে। মিয়া প্রতিদিন সেই পাইপটির মাধ্যমে কন্টেনারের ভিতরে থাকা পানি বের করে দেয় এবং নোয়াকে বুকে জড়িয়ে তার জীবনে ঘটে যাওয়া সকল কাহিনী জানায়। সে আগে কি করত, তাদের দেশে কিভাবে যুদ্ধ লাগলো এবং তার মেয়ে উমাকে মিলিটারিরা কিভাবে ধরে নিয়ে গেল, এই সমস্ত কিছু। এভাবেই মিয়ার সেখানে 12 দিন কেটে যায়। একদিন রাতে নোয়ার অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে নোয়া কান্না করতে শুরু করে। তখন মিয়া সেখানে আগুন জ্বালিয়ে নোয়াকে আগুনের তাপ দিতে থাকে। তখনই মিয়া লক্ষ্য করে কন্টেনারের ভিতরে পানি প্রায় লিমিটের কাছাকাছি চলে গিয়েছে। তাই সে নোয়াকে নিয়ে কন্টেনারের উপরে ওঠে। আর তখনই মিয়ার ফোনে নিকোর কল আসে। মিয়ার ফোনের ডিসপ্লে নষ্ট হওয়ার কারণে সে খুব কষ্টে কল রিসিভ করে। নিকোর কণ্ঠ শুনেই মিয়া খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু তখনই নিকো তাকে জানায় একটি দুঃসংবাদ। মিলিটারির হাত থেকে পালাতে গিয়ে তার গায়ে একটি গুলি লেগেছে আর সেখান থেকে খুব রক্তক্ষরণ হচ্ছে। এখন সে একটি কন্টেনারের ভিতরে লুকিয়ে আছে, তবে যে কোনো সময় রক্তক্ষরণ হয়ে সে মারা যেতে পারে, তাই সে তাকে বাঁচাতে আসতে পারবে না। তখন মিয়া নিকোকে জানায় সে তাদের সন্তানের জন্ম দিয়েছে এবং তার নামও রেখেছে নোয়া। মিয়া নিকোকে তার ও নোয়ার সাহসিকতার কথা বলে নিকোর মনোবল বৃদ্ধি করার চেষ্টা করছিল। তখন নিকো লাউড স্পিকারে নোয়াকেও অনেক কিছু বলে। এরপর তাদের ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় ফোন বন্ধ হয়ে যায় আর মিয়া নোয়াকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে থাকে এবং নিকোর দেওয়া সেই চকলেটটি দেখতে থাকে। এরপর 26 দিন পার হয়ে যায়। মিয়া নোয়াকে নিয়ে সেখানে আটকে থাকে। কন্টেনারের ভেতরে পানি লিমিট ক্রস করে গিয়েছে, তাই মিয়া নোয়াকে নিয়ে কন্টেনারের উপরে শিফট হয়েছে। আর তখনই আমরা দেখি মিয়া সেই ফাঁকা বক্সগুলো দিয়ে নোয়ার জন্য একটি দোলনা বানিয়েছে। সে যখন নোয়াকে দোলনায় দোলাচ্ছিল তখনই মিয়া লক্ষ্য করে সেখানে একটি সি ঈগল এসেছে। এটা দেখে মিয়া খুবই খুশি হয়ে যায়, কারণ সি ঈগল সমুদ্রের বেশি গভীরে যায় না, তারা সমুদ্রের পাড়ের কাছাকাছি থাকে। তখন মিয়া বুঝতে পারে তারা হয়তোবা সমুদ্রের কিনারায় চলে এসেছে। ওই দিন রাতে কন্টেনারের ভেতরে ফুটোগুলোতে থাকা রাবারগুলো পানির অতিরিক্ত চাপের কারণে সরে যায়, যার ফলে কন্টেনারটি ডুবে যেতে থাকে। মিয়া এটি দেখে সেগুলোকে পুনরায় লাগানোর জন্য নিচে যায়, কিন্তু সে সেই রাবারগুলোকে ঠিকমতো লাগাতে পারে না। উল্টো উপরে আসার সময় সেখানে থাকা কিছু দড়ির মধ্যে মিয়ার পা আটকে যায়, যার ফলে সে আর উপরে উঠতে পারছিল না। কিন্তু তখন সে তার হাতে থাকা ছুরিটির সাহায্যে অনেক কষ্টে দড়িগুলো কেটে উপরে আসে, কিন্তু ততক্ষণে কন্টেনারটি পুরোপুরিভাবে ডুবে যায়। আর নোয়া ওই ছোট বক্স দ্বারা বানানো দোলনাটির উপরে ভাসতে ভাসতে মিয়ার থেকে অনেক দূরে চলে যায়। মিয়া উপরে এসে নোয়াকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও নোয়াকে খুঁজে পায় না। মিয়া যখন নোয়াকে খুঁজছিল ঠিক তখনই একটি বড় তিমি মাছ এসে তার শ্বাস দিয়ে নোয়ার উপরে পানি ছিটিয়ে দেয়, যার ফলে নোয়া কাঁদতে থাকে। আর মিয়া সেই কান্নার আওয়াজকে ফলো করে নোয়ার কাছে পৌঁছে যায়। এরপর মিয়া নোয়াকে ধরে পানির মধ্যে ভাসতে থাকে। ভাসতে ভাসতে
রাতে অতিরিক্ত ঠান্ডার কারণে মিয়া অজ্ঞান হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই একটি ফিশিং বোর্ডে একজন লোক তার নাতি এবং মেয়েকে নিয়ে মাছ ধরতে গিয়েছিল। সেখানে একটু দূরে তারা অনেকগুলো সি ইগলকে ঘোরাঘুরি করতে দেখে। এটা দেখে তারা সেখানে যায়। সেখানে গিয়ে তারা নোয়াকে সেই বক্সগুলো দিয়ে বানানো দোলনাতে ভাসতে দেখে। তারা যখন নোয়াকে তাদের বোর্ডে উঠিয়ে নেয় ঠিক তখনই সেখানে থাকা মেয়েটি লক্ষ্য করে দোলনার সঙ্গে লম্বা একটি রশি বাঁধা রয়েছে। তখন সে সেই রশিটি ধরে টান দিলে সেখানে তারা মিয়াকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তখন সেই মেয়েটি মিয়াকে নানানভাবে শ্বাস দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই মিয়ার জ্ঞান ফিরছিল না। কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে মিয়ার জ্ঞান ফিরে আসে। মিয়ার জ্ঞান ফেরার পরপরই সে নোয়াকে খুঁজছিল। তখন সেই মেয়েটি নোয়াকে মিয়ার কোলে দেয় আর বলতে থাকে, তুমি এখন সুরক্ষিত আছো, তোমার সঙ্গে কি আর কেউ রয়েছে? কিন্তু মিয়া কিছুই বলে না। সে চারিদিকে তাকিয়ে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে। অবশেষে মিয়া যখন বুঝতে পারে সে এখন সুরক্ষিত এবং সমুদ্র থেকে বেরিয়ে যাচ্ছে, তখন সে কাঁদতে শুরু করে। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। মিয়ার এই অবিশ্বাস্য লড়াই আমাদের এটাই শিখায় যে আশা কখনো শেষ হয় না। সমুদ্রের প্রতিটি ঢেউ যতই ভয়াবহ হোক, জীবন যদি লড়াই করার শক্তি পায় তবে সবকিছুই সম্ভব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আরো নতুন নতুন সব মুভির বাংলা এক্সপ্লেনেশন দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।